আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনা বিষয় ত্রিকোণমিতি। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আজকে আমরা 9.1 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক যদি আমরা সুন্দর করে শেষ হয়, বেসিকের পরে আমরা অঙ্কগুলো সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমরা ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করি। দেখো, ত্রিকোণমিতি এই কথার অর্থ কি? ত্রি মানে হলো তিন, কোণ বলতে বোঝাচ্ছে কোণকে, মিতি মানে পরিমাপ। এখন তাহলে আমরা ত্রিকোণমিতি বলতে কি বুঝি? তিন কোণের পরিমাপ। কথা হলো এই যে তিন কোণের পরিমাপ, তিন কোণের পরিমাপ বলতে আমরা আমাদের জ্যামিতিক চিত্রাবলীর কোন জ্যামিতিটা সম্পর্কে আমরা কোন চিত্র সম্পর্কে আমরা বুঝতে পারি? তিন কোণ আছে শুধুমাত্র ত্রিভুজের। ত্রিভুজ যেহেতু বলছে তিন কোণের পরিমাপ, তাহলে আমরা বুঝতে পারি যে ত্রিকোণমিতি ত্রিভুজ দিয়ে আলোচনা করে এবং আমরা ত্রিভুজের মাধ্যমেই ত্রিকোণমিতির সমস্যাগুলো সমাধান করব। তো কথা হচ্ছে, ত্রিভুজের মধ্যে আমাদের অনেক ধরনের ত্রিভুজ আছে। সেটা অনেক ধরনের ত্রিভুজ আছে: সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থলীকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ ইত্যাদি বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। তো কেন আমরা ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ দিয়ে অঙ্কগুলো করব, তার কারণটা আমি বলতেছি। দেখো, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ দিয়েই কিন্তু মূলত আমরা ত্রিকোণমিতির প্রত্যেকটা সমস্যার সমাধান করব। তো কেন আমাদের সমকোণী ত্রিভুজ ব্যবহার হয়, এটা একটু তোমরা লক্ষ্য করো। ধরো, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং আমরা বলতে পারি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো, এই ত্রিভুজের আমরা বলতে পারবো না লম্ব কোণটা অতিভুজ কোণটা, এটা বলা যাবে না। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, লম্ব কোণটা অতিভুজ কোণটা সেটা বলা যাবে না। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অতিভুজ এগুলা বলা যাবে না। তো সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন এক ত্রিভুজ যে ত্রিভুজে আমাদের, দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা দেখেই বলে দিতে পারি, এটা সবসময় ফিক্স থাকে যে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এছাড়া আরেকটা কারণ হলো, এই যে আমরা একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি, সেখানে যদি আমরা একটা লম্ব এঁকে দিই, তাহলে এই পাশে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তাহলে আমরা যে কোনো ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ তৈরি করা যায়। আবার ঠিক দেখো, এই ত্রিভুজটাকে যদি আমরা একটা লম্ব এঁকে দিই, এদিকে দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তাহলে সমকোণী ত্রিভুজ তৈরি হলে আমরা ত্রিকোণমিতি সহজেই আমরা লম্ব, ভূমি, অতিভুজ এগুলা নির্ণয় করতে পারি এবং ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মাধ্যমেই মূলত আমরা ত্রিকোণমিতির সমস্যাগুলো সমাধান করব। তো এই সমকোণী ত্রিভুজের আমরা বলতে পারি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এগুলো সবসময় ফিক্সড। এটা লম্ব এবং এটা ভূমি, এটা সমকোণ। তো অতিভুজ কাকে বলে? অতিভুজ হচ্ছে এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা বলতে পারি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। লম্ব কাকে বলে? লম্ব হচ্ছে কোন একটা নির্ধারিত কোণ, সেই কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আর ভূমি কাকে বলে? ভূমি হচ্ছে যেই কোণ নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই কোণের সাথে অতিভুজের সাথে যেই বাহুটা সন্নিহিতভাবে লেগে থাকে। এক কথায়, অতিভুজ এবং যেই বাহুর ছেদবিন্দুর মাধ্যমে আমাদের যেই কোণ তৈরি হয়, অতিভুজ এবং সন্নিহিত বাহুর অভ্যন্তরে যেই কোণ তৈরি হয়, সেই অভ্যন্তরে কোণ তৈরির জন্য অতিভুজের সাথে যে বাহুটা থাকে, সেই বাহুটাকে আমরা ভূমি বলি। আর লম্ব হচ্ছে যেই কোণ নিয়ে আমরা আলোচনা করবো, সেই কোণের বিপরীত বাহু। সেই শর্তে আমরা বলতে পারি আমাদের লম্ব এবং ভূমির পরিবর্তন থাকতে পারে। যেমন আমরা যদি এই কোণ না নিয়ে, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তো আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে অতিভুজ সর্বক্ষেত্রেই ফিক্সড। কিন্তু যদি আমাদের কোণটা এইটা হয় যে আমরা এই কোণ নিয়ে আলোচনা করব,
তাহলে কোণের বিপরীত বাহুকে আমরা বলতে পারি লম্ব। আর অতিভুজের সাথে যেই বাহুর সন্নিহিত হয়ে আমাদের ওই কোণটা তৈরি হয়েছে সেই বাহুটাকে আমরা বলতে পারি ভূমি। তাহলে অতিভুজের সাথে যেই বাহু ছেদ করে ওই কোণটা তৈরি হয়েছে সেই বাহুটাকে বলতে পারি আমরা ভূমি। তাহলে এই কোণের সাথে যে বাহুটা লেগে আছে অতিভুজ ছাড়া, সেই বাহুটা হচ্ছে ভূমি, কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব এবং অতিভুজ ফিক্সড। তাহলে আমাদের কোণ যদি এটা হিসাব হয় লম্ব হবে এটা, কোণ যদি এটা হিসাব হয় ভূমি হবে এটা। আবার যদি আমরা এই কোণের সাপেক্ষে আলোচনা করি, আমাদের লম্ব হবে এই বাহু এবং ভূমি হবে এই বাহু। তাহলে আমরা বলতে পারি যে সমকোণ ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ ফিক্সড। কোণের কোনো নির্ধারিত কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি এবং সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। আর অতিভুজের সাথে যেই বাহু সন্নিহিত হয়ে কোণটা তৈরি করে, সমকোণ ছাড়া অন্য যে সূক্ষ্মকোণ সেই কোণটা তৈরি করে, সেই বাহুটাকে আমরা বলতে পারি ভূমি। এখন ত্রিকোণমিতিক অনুপাত, আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিক অনুপাত মূলত 6টা অনুপাত আছে। কিভাবে? আমি সমকোণের ত্রিভুজটা একটু আবার এঁকে নেই। ধরে নিলাম এটা এ, এটা বি এবং এটা সি। আমরা ধরে নিলাম কোণ সি নিয়ে আলোচনা করব। কোণ সি কে আমরা থিতা ধরে নিলাম। তাহলে কোণ সি যদি থিতা হয়, এই কোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, সমকোণের বিপরীত বাহুকে বলি আমরা অতিভুজ এবং ওই কোণের সাথে অতিভুজ ছাড়া যে বাহু সন্নিহিতভাবে থাকে তাকে বলি আমরা ভূমি। আচ্ছা, দেখো আমাদের কত ধরনের তুলনা থাকতে পারে। আমরা জানি অনুপাত মানে হচ্ছে তুলনা। দুইটি সমজাতীয় বস্তুর মধ্যে যে তুলনা হয় তাকে আমরা অনুপাত বলি। আমরা তুলনাগুলো করতেছি। আমাদের 6 ধরনের তুলনা হয়। যদি আমাদের লম্ব এবং অতিভুজের মধ্যে তুলনা হয়, সেটাকে আমরা সাইন দিয়ে প্রকাশ করি। যেহেতু এই থিতা কোণের হিসেবে আমরা বলতে পারি সাইন থিতা। সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপর আমরা বলতে পারি ভূমির সাথে যদি অতিভুজের তুলনা করি, সেটাকে বলি আমরা কস থিতা। তাহলে কস থিতা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর দেখো যদি আমরা লম্বের সাথে ভূমির তুলনা করি, তাহলে সেটাকে আমরা বলতে পারি টেন থিতা। যেহেতু আমরা এই কোণ নিয়ে আলোচনা করতেছি, এই কোণের হিসেবে এটা লম্ব, এই কোণের হিসেবে এটা ভূমি, তাই আমাদের থিতা দেওয়া লাগবে। কোণ সি এর হিসেবে আলোচনা করছে। থিতা থেকে আমরা বুঝতে পারি কোণ সি এর সাপেক্ষে আমরা তুলনাগুলো করতেছি। টেন থিতা সমান আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। যদি আমরা ভূমির সাথে লম্বের তুলনা করি, তাহলে বলতে পারি কট থিতা। এটা সমান আমরা বলতে পারি ভূমি বাই লম্ব। আবার ঠিক একইভাবে যদি আমরা অতিভুজের সাথে লম্বের তুলনা করি, তাহলে সেটাকে বলতে পারি কোসেক থিতা। সেটাকে আমরা বলতে পারি অতিভুজ বাই লম্ব। আচ্ছা, যদি আমরা অতিভুজের সাথে ভূমির তুলনা করি, সেটাকে বলতে পারি আমরা সেক থিতা। সেক থিতা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই ত্রিকোণমিতিতে যে কোনো একটা ত্রিভুজের, মানে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হোক, আমরা মূলত 6টা ধরনের তুলনা করতে পারি। লম্বের সাথে অতিভুজের, ভূমির সাথে অতিভুজের যেটাকে আমরা কস বলি, লম্বের সাথে ভূমির যেটাকে আমরা টেন বলি, ভূমির সাথে লম্বের তুলনা যেটাকে বলি আমরা কট, অতিভুজের সাথে লম্বের তুলনা যেটাকে বলি আমরা কোসেক, এবং অতিভুজের সাথে ভূমির তুলনা যেটাকে বলতে পারি আমরা সেক। তাহলে ত্রিকোণমিতিতে আমাদের তুলনা হচ্ছে এই 6 ধরনের। তো একটা জিনিস লক্ষণীয়, সবার মনে রাখা লাগবে, লম্বকে আমরা বলতে পারি, লম্বের আরেকটা নাম আছে বিপরীত বাহু। বিপরীত বাহু বলতে, যেহেতু আমরা কোণ থিতা নিয়ে আলোচনা করতেছি, এর যে বিপরীত বাহু সেটাকে আমরা লম্ব বলি ভূমি। ভূমিকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু বলতে বোঝাচ্ছে এই কোণের সাথে যেই বাহুটা সন্নিহিত হয়ে, অতিভুজের সাথে যে বাহুটা সন্নিহিত হয়ে এই কোণটা তৈরি হয়েছে, সেই বাহুটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। আর অতিভুজের নাম সবসময় অতিভুজই থাকবে। এই 3 ধরনের বাহুকে আমরা এই 6টা অনুপাত দিয়ে তুলনা করতে পারি। তাহলে আমাদের ত্রিকোণমিতির অনুপাতের সূত্র আমরা বলতে পারবো যে 6টি। ত্রিকোণমিতির অনুপাতের সূত্র 6টি। এখন আমরা ত্রিকোণমিতির গাণিতিক সমস্যার সূত্রগুলো নিয়ে আলোচনা করব।
ত্রিকোণমিতির গাণিতিক সমস্যার সূত্রগুলি, যেমন আমরা 1 নম্বর বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। সাইন এবং কোসেক একে অপরের বিপরীত, তাহলে ঠিক একইভাবে কোসেক থিটা সমান আমরা বলতে পারবো 1 বাই সাইন থিটা। 2 কস থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো 1 বাই সেক থিটা। ঠিক একইভাবে কস এবং সেক যেমন একে অপরের বিপরীত, তাহলে আমরা বলতে পারবো সেক থিটা সমান 1 বাই কস থিটা। আবার যদি আমরা বলি টেন থিটা সূত্র সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সূত্র কস থিটা বাই সাইন থিটা। দেখো টেন এবং কট একে অপরের বিপরীত। টেনের সূত্র সাইন বাই কস, কটের সূত্র কস বাই সাইন। তাহলে আমরা বলতে পারি টেন এবং কট একে অপরের বিপরীত, তাহলে টেন থিটার আমরা আরেকটা সূত্র বের করতে পারি 1 বাই কট থিটা। কট থিটার আমরা আরেকটা সূত্র বের করতে পারি 1 বাই টেন থিটা। আচ্ছা, এই গেল। এরপর আমাদের 3টা 1 এর সূত্র থাকবে। 3টা 1 এর সূত্র দিয়ে আমরা আরো 6টা সূত্র তৈরি করব। তো দেখো 5 নম্বর, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই সূত্রটা আমরা একটু ব্র্যাকেটে রাখি বক্সের মধ্যে, কারণ এই সূত্র থেকে নতুন আরো 2টা সূত্র তৈরি হবে। আমরা যদি বলি সাইন স্কয়ার সূত্র রাখি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এই প্লাস কস স্কয়ার থিটা ওই পাশে গেলে হবে মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক একইভাবে যদি আমরা এই কস স্কয়ার থিটা রেখে দেই সমানের এই পাশে, তাহলে প্লাস সাইন স্কয়ার থিটা ওই পাশে গেলে মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে যদি আমরা এই সূত্রটা মনে রাখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্র থেকে আমাদের নতুন 2টা সূত্র তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো 8 সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা আমাদের একটা 1 এর মূল সূত্র। এই সূত্র থেকে নতুন 2টা সূত্র তৈরি হবে। যেমন আমরা যদি সেক স্কয়ার থিটা রেখে দেই মাইনাস টেন স্কয়ার থিটা ওই পাশে গেলে হবে প্লাস টেন স্কয়ার থিটা। আবার দেখো সেক স্কয়ার থিটা প্লাস 1 এর পাশে গেলে হবে মাইনাস 1, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু লেখা যাবে টেন স্কয়ার থিটা। এই প্লাস 1টাই বেশি এসে মাইনাস 1 হয়ে গেল। 11 দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র থেকে নতুন 2টা সূত্র তৈরি হবে। আমরা বলতে পারি এই কোসেক স্কয়ার থিটা রেখে দিলাম, মাইনাস কট স্কয়ার থিটা ওই পাশে গেলে হবে প্লাস কট স্কয়ার থিটা। দেখো আবার এই কোসেক স্কয়ার থিটা রাখলাম, প্লাস 1 এই পাশে আসলে হবে মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। তাহলে এই যে আমাদের 13টা সূত্র, তার মধ্যে দেখো প্রথম 4টা সূত্র মনে রাখার পরে 5 নম্বর সূত্র যদি তুমি মনে রাখতে পারো, পরের 2টা তুমি বের করে নিতে পারবা। 8 নম্বর সূত্র যদি মনে রাখতে পারো, পরের 2টা তুমি বের করে নিতে পারবা। 11 নম্বর সূত্র যদি মনে রাখো, পরের 2টা তুমি বের করে নিতে পারবা। তাহলে আমাদের 1 এর সূত্র হচ্ছে 3টা। 1 এর সূত্র এখানে একটা, এ একটা এবং এ একটা। এই 3টা 1 এর সূত্র দিয়ে আমাদের আরো 6টা সূত্র তৈরি হবে। তাহলে 1 এর 3টা সূত্র মনে রাখতে পারলে তোমাদের 9টা সূত্র কিন্তু মনে থাকবে। আচ্ছা,